21শে জুলাই মধ্য কলকাতার মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে 3টি শহীদ সমাবেশকে ঘিরে কৌতূহল ছিল তুঙ্গে। ক্যাথিড্রাল রোডে বিড়লা তারামণ্ডলের পাশে ছিল কালীঘাট তৃণমূলের সমাবেশ। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে ছিল ঋতব্রত তৃণমূলের সমাবেশ, আর শহীদ মিনার পাদদেশে ছিল কংগ্রেসের শহীদ সমাবেশ। 3টি জায়গাতেই সরেজমিনে পরিস্থিতি ঘুরে দেখেছেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মইদুল ইসলাম। তার কাছ থেকে জেনে নিই যে তিনি কিরকম দেখেছিলেন আজকের পরিস্থিতিটা। আজ এই পরিস্থিতি আমি দেখতে গেছিলাম মূলত আমার একটা বই আমি লিখছি এখন বাংলা রাজনীতি নিয়ে। আমার যেটা সব থেকে প্রথম যেটা চোখে লেগেছিল যে আদি তৃণমূলের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের যে তৃণমূল 1998 সালে 1 জানুয়ারি তৈরি হয়েছিল, সেই তৃণমূলের ডাকের যে সভাটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যে সভাটা, সেইটাতে উপচে পড়া ভিড় আমি লক্ষ্য করেছি এবং মানুষের মধ্যে একটা অভাবনীয় উত্তেজনা, সেটা আমি মেট্রো যখন যাচ্ছিলাম সেখান থেকে দেখলাম। মেট্রো থেকে বেরোচ্ছে যারা তৃণমূলের কর্মীরা সমর্থকরা, তাদের মধ্যে একটা অসম্ভব একটা উত্তেজনা এবং উদ্দীপনা ছিল এবং মানুষের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আমি খুব পজিটিভ একটা বডি ল্যাঙ্গুয়েজ আমি লক্ষ্য করেছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে তৃণমূল, ভালো তৃণমূল, ভালো খারাপ তো ওরকম হয় না, তাহলে কি ভালো তৃণমূলই বলা হচ্ছে? আমি ওটাকে ঋতমূলই বলছি, কারণ নির্বাচন কমিশন এখনো ঠিক করে উঠতে পারিনি যে কে তৃণমূল, আসল তৃণমূল, নকল তৃণমূল। আমি এইসব তর্কে যাচ্ছি। ঋতমূলের যে জায়গাটা ছিল আর কি মেয়র রোডে, সেখানে আমি তার পাশ থেকেই একদম যাচ্ছিলাম। আমার কাছে ওদের সমাবেশের একটা ইন্টারেস্টিং একটা পোস্টার, আমার হোর্ডিং আমি লক্ষ্য করি, যেখানে মোহনদাস করমচাঁদ গান্ধী, বি.আর. আম্বেদকর, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই 4টে মুখের আমি পোস্টার দেখি। আমার দেখে প্রথমে মনে হচ্ছিল এটা একটা কংগ্রেসের একটা সভা হচ্ছে। মানুষ কিরকম দেখলেন? লোক হয়নি, এটাই হচ্ছে বিষয়। যদিও মিডিয়ার সেখানে বড় ভিড় ছিল, এইটুকু আমি লক্ষ্য করেছি। লোক একেবারেই মানে পাত্তা দেওয়ার মতো কোনোটা সবাই হয়নি। আর শহীদ মিনারের কংগ্রেস, শহীদ মিনারে বরঞ্চ অনেক বেশি উৎসাহ উদ্দীপনা ছিল। কংগ্রেসের বাসে করে লোক এসছে, কংগ্রেসের বিভিন্ন জেলা থেকে এসছে। যদিও সমস্ত মাঠ ভরেনি, কিন্তু যা হয়েছে সেটা অনেক বেশি মানে গুরুত্ব দেওয়ার মতো একটা সভা হয়েছে এবং সেখানে অনেক ধরনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে শুরু করে আর অনেক ধরনের, মানে 21শে জুলাইয়ের যে ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের যুব নেত্রী ছিলেন তার উপর যে আঘাত এসেছিল সেই সব ছবি এবং কংগ্রেস লিডারশিপদের সমস্ত ছবি। বিড়লা তারামণ্ডলের সামনে যে সমাবেশে যে স্বতঃস্ফূর্ত জনতাকে আপনি দেখেছেন এবং সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির যে ঘোষণা, এটাতে আপনার কি মনে হলো? মানে এবারে একটা ঘুরে দাঁড়ানোর নতুন করে লড়াই শুরু হবে? সেই দিকেই তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সেই দিকেই তো ইঙ্গিতটা করছেন। তা উনি আবার জেলা সফরে বেরোবেন বলছেন, জেলা সফরে বেরোবেন এবং উনি বলছেন যে আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে বিজেপিকে পরাস্ত করা। এবং সেখানে যেরকম রবীন্দ্র জয়ন্তী পালনের দিন উনি ঘোষণা করেছিলেন যে আমি চাই সবাই আমরা একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এই মঞ্চ থেকেও কিন্তু সেই ডাকটা তিনি দিলেন। অফকোর্স এটাই তো হওয়ার, কারণ আলটিমেটলি আপনার এর পরে আপনার নির্বাচনগুলো কি কি, এই পরে নির্বাচন হচ্ছে পৌরসভা নির্বাচন, তারপরে আপনার পঞ্চায়েত নির্বাচন পরের বছর 2027, তারপরে আপনার 29 সালে লোকসভা নির্বাচন। তা এখানে মেইন প্রতিপক্ষটা কে? প্রতিপক্ষ রাজ্য এবং কেন্দ্রে দুটোই বিজেপি। তো ফলে সেটা বিজেপির বিরুদ্ধেই তারা এক কাট্টা লড়াই করতে হবে। আর বিজেপির বিরুদ্ধে যদি অপোজিশন এক কাট্টা না হয় তাহলে আবার বিজেপি থেকে যাবে। কিন্তু যেভাবে এই কালীঘাট তৃণমূলকে চতুর্দিক থেকে একটা কোণঠাসা করার চেষ্টা আমরা দেখেছি, সেটা মামলা মোকদ্দমায় এফআইআর করে নানান ঘটনায়, এবং তার সঙ্গে ডিম থেরাপি তো চলছেই। তো এইরকম একটা পরিস্থিতিতে এত কর্মী সমর্থক যে এলেন, যাদেরকে আলাদা করে নিয়ে আসার মতো ব্যবস্থা করতে পারেননি কালীঘাট তৃণমূলের সংগঠন, তা সত্ত্বেও যে তারা এলেন, এইটাতে দেখলাম যে প্রত্যেকেই মানে অভিষেক ব্যানার্জি থেকে মমতা ব্যানার্জি এবং অন্য যারা নেতৃত্ব ছিলেন তারা সকলেই কিন্তু নতুন করে যেন একটা মানে উৎসাহ পেলেন না। আমারও তাই দেখেই মনে হলো। যদিও যখন যে সময়
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন, আমি সেই সময়ে ওই ঘটনাস্থলে মিটিং স্থলে ছিলাম না, কিন্তু এইটা পরিষ্কার যে মানুষের উৎসাহ উদ্দীপনা, মানুষের যে সমর্থন, সেইটা একদম আদি তৃণমূলের সঙ্গেই আছে। বিধানসভায় ঠিক তার আগের দিন বিধানসভায় দাঁড়িয়ে এই 21শে জুলাই কমিশনের রিপোর্ট যে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, খুব পরিষ্কারভাবে বোঝা গেল যে কিভাবে শহীদদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে, শহীদ পরিবারদের সঙ্গে কিভাবে কমিশনের রিপোর্ট প্রকাশ না করে মমতা ব্যানার্জি তাদের একরকম প্রতারণাই করেছেন এবং রাজনীতিটাই করেছেন। শহীদদের প্রতি তাদের আসলে কোনো শ্রদ্ধা নেই, এই বিষয়টাকে কিন্তু তুলে ধরার চেষ্টা হয়েছে। শহীদ পরিবারের যে লোকজন যারা, তাদেরকে তো মুখ ফুটে বলতে হবে যে প্রতারণা হয়েছে কি হয়নি। না, এটা কিন্তু আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি, সকাল থেকে কোনো লোক নেই, কেউ আসছে না। দুই হচ্ছে শহীদ পরিবার, তারা বলছেন যে কোথায় আসছে না, মানে এই সভায় কেউ আসছে না, মানে কোথাও দেখা যাচ্ছে না। স্টেশন ফাঁকা, বাস স্ট্যান্ড ফাঁকা, লঞ্চের জেটি ফাঁকা, যেগুলো সকাল থেকে আমরা দেখছিলাম আর কি সমস্ত যে নিউজ চ্যানেলগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে, যে মানুষজন খুব একটা মানে আগে যেটা 21শে জুলাইয়ের সমাবেশ মানে। দেখুন, আমি তো সরেজমিনে তদন্ত করেছি, আমার কাছে যা জনগণ বলছে এবং কানে যা ঢুকছে আর কি, আশেপাশে তো অনেকে অনেক কথা বলতে থাকে, এটা হচ্ছে অনেক জায়গায় আদি তৃণমূলের সমর্থকরা আসতে চাইছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় পুলিশ সেখানে আসতে দেয়নি, এটা অনেকেই বলছিলেন। আমাদের রাজ্যের ক্ষেত্রে যেটা বারবার বলা হয় এবং যেটা ভুল বলা হয়, কথায় কথায় জ্যোতি বসুর পুলিশ, মমতার পুলিশ, পুলিশ তো কোনো ব্যক্তির হয় না, পুলিশ হচ্ছে একটা সরকারের পুলিশ। সেটা 21শে জুলাইয়ের হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কি করেছিল সেটা জ্যোতি বসু তার যতদূর মনে পড়েতে একভাবে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার লেখাগুলোতে আরেকভাবে লিখেছে। কিন্তু তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর ভূমিকা, তিনি তো পরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল অর্থাৎ আদি তৃণমূল, সেই দল থেকে তো তিনি 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে নির্বাচিত হলেন। তারপরে আরেকটা টার্ম সম্ভবত 2016 এবং শুভেন্দু অধিকারী এটাই বলার চেষ্টা করলেন যে আসলে যাদের হাতে মানে যারা দায়ী এই পুরো যে মাসাকারটা হয়েছিল, তাদেরকে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি পুরস্কৃত করেছেন ক্ষমতায় আসার পর। এটা কি পুরস্কৃত হয়েছে না কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু মূল বিষয় হচ্ছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে এখন ভালো কিছু কাজ করছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শুভেন্দু অধিকারী এই কমিশনের রিপোর্টটা প্রকাশ করে একটা খুব বড় চাল দিলেন, এটা অনেকের মনে হয়েছিল। দেখুন, রিপোর্ট তো প্রকাশ করে দেওয়া উচিত ছিল অনেক আগেই। হ্যাঁ, কিন্তু সেটা হয়নি। এটা ট্রান্সপারেন্ট অবস্থায় আমার মনে হয়, আমার যেটা একজন এই ভারতবর্ষের নাগরিক হিসেবে, এই ভারতবর্ষের ট্যাক্স পেয়ার হিসেবে আমার এটা বহুদিনের একটা আমার দাবি যে কোনো কমিশন যখন রিপোর্ট জমা পড়ে যায় সেই কমিশনের রিপোর্টকে পাবলিক করে দেওয়া উচিত। কারণ ভারতবর্ষের জনগণের ট্যাক্সের উপর ভিত্তি করে সরকার চলে। একটা যখন কমিশন হয়েছে সেই কমিশনের রিপোর্টটাকে পাবলিক করে দেওয়া উচিত, ট্রান্সপারেন্সি রাখা উচিত, স্বচ্ছতা রাখা উচিত। কিন্তু সেটা হয়নি, এত ভুল হয়েছে। এবং সেটা একটা কমিশন না, অনেক কমিশন তৈরি হয়েছিল, কোন রিপোর্টই আমরা সেই সব কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি পরিষ্কার যেটা বললেন, একেবারে নাম করেই যারা তথাকথিত ভালো তৃণমূল হয়ে গেছেন এখন নিজেদের রক্ষা করতে, নিজেদের নানাভাবে তৈরি হওয়া সম্পত্তি রক্ষা করতে তারা এখন ওই দিকে চলে গেছেন। তো মমতা ব্যানার্জি বললেন যে বিজেপিতে সরাসরি চলে গেলেই তো হয়, কেন এই প্রতীকে থাকার দরকারটা কি? কিন্তু এবং জনতার প্রতিক্রিয়া দেখে, এবং তিনি এটা বললেন যে আর ওদেরকে আমি ফেরাবো না। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন, আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। যে কোনো পার্টিতে আপনার সিনিয়র জুনিয়রদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব থাকে,
এটা আপনি কমিউনিস্ট পার্টি দেখুন, আমি প্রচুর উদাহরণ দিতে পারি, ঠিকই তৃণমূলের ক্ষেত্রে এটা একই হচ্ছে, এবং আমরা কংগ্রেসেও দেখেছি ফলে এই ইগোর ক্ল্যাশ, জেনারেশন গ্যাপ, এক একটা জেনারেশন এক একটা মূল্যবোধ, এই সবগুলো থাকবে, এগুলো খুব ন্যাচারাল, এগুলো গিভেন। সমস্যাটা হচ্ছে যদি এই গিভেন যে জিনিসগুলো সেগুলোকে রিজলভ যদি না করা হয়, তখন পার্টির মধ্যে সমস্যা তৈরি হবে, পার্টি তখন ফ্র্যাগমেন্টেড হবে, পার্টি ভাঙবে। পার্টিটা যে এইভাবে ভাঙবে, মানে 2 মাসের মধ্যে যে এরকম 3টে খণ্ড হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস, এটা তো ধরুন বামপন্থী রাজনীতি যারা করতো, তারা তো গৌতম দেব বলুন এবং আরো অনেকেই তারা মনে করতেন যে যেদিনকে তৃণমূল সরকার থেকে চলে যাবে সেই দিনকে তৃণমূল দলটা উঠে যাবে কিংবা ভেঙে যাবে। অনেকে বলতো তৃণমূলটা ওটা কোনো দলই নয়, ওটা একটা ক্লাব। ধরুন এই যে এতগুলো খণ্ড বিখণ্ড হয়ে গেল, আপনার কি মনে হচ্ছে যে আদি তৃণমূল বলতে মানুষ কিন্তু এখনো যেখানে মমতা আছেন সেটাকেই তারা আদি তৃণমূল বলে মনে করেন? এটার যে অন্য ন্যারেটিভ তৈরি হচ্ছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে এত রকমের অ্যালিগেশন আনছেন, বিশেষ করে সিনিয়র অনেকেই, তারা বলছেন অভিষেকের জন্যই আজকে পার্টির এই রকম অবস্থা ইত্যাদি, তো এবং তার বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে প্রচুর এফআইআর। পরিষ্কার একটা স্পষ্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দল যখন হারে তখন কেউ একটা বলির পাঁঠা খোঁজে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বলির পাঁঠা হচ্ছে, এইটা পরিষ্কার কথা। এবং যেটা আরো একটু বাড়াবাড়ি হয়ে গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যান ক্লাব, তারা কালীঘাটের আশেপাশে এবং ভবানীপুর চত্বরে তারা শুভেন্দু অধিকারীকে বলির পাঁঠা ভেবেছিল এবং সেই নিয়ে বড় হোর্ডিং বসেছিল। এটা খুব পরিষ্কার ছিল মানুষের কাছে যে কার কথা বলা হচ্ছিল। এখন এইটা একটু বাড়াবাড়ি হয়তো হয়ে গেছিল ফ্যান ক্লাবের ফলে, অনেক বাড়াবাড়ি করেছেন তারা। আচ্ছা, এইবার সেইটা এবার বুমেরাং হয়ে গেছে। এবার বুমেরাং হয়ে গেলে তো কার তো কিছু করার নেই, ঠিক। এখন টিট ফর ট্যাগ চলছে। এখন আপনার যে কোনো একটা পার্টিতে যদি খুব স্বচ্ছ ট্রান্সপারেন্ট ওয়েতে কথাবার্তা বলার তার একটা পরিবেশ না থাকে, তাহলে লোকে তখন বাইরের লোককেই বলবে। সেটা দেখার, আগামী দিনে দেখার যে এই যে এপিসোডটা হলো 4 মে 2026 সাল থেকে যে সময়ে এখন অতিবাহিত হয়েছে 21 জুলাই পর্যন্ত, এই সময়ের মধ্যে যে ঘটনাগুলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘটলো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস AITC, কিন্তু অল ইন্ডিয়ার উপস্থিতিটা তৃণমূল কংগ্রেসের ক্রমশ সংকুচিত হয়েছে, ফলে এখন পুরো শক্তিটাই মোটামুটি পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ ছিল। সেটাও আবার এখন ভাগাভাগি হয়ে যাওয়ার ফলে অনেকেরই মনে হচ্ছে যে শক্তিটা একেবারেই ক্ষয় হয়েছে। কিন্তু আজকের 21শে জুলাইয়ের সমাবেশ থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো যে নেত্রী আবার ঘুরে দাঁড়ানোর একটা লড়াই নতুন করে শুরু করবেন। ককরোচ জনতা পার্টির যে সংসদ অভিযান, সেটাকে কেন্দ্র করে যা যা ঘটেছে দিল্লিতে, রাজধানীর বুকে, সেটার প্রসঙ্গ তিনি আনলেন এবং বললেন যে নরেন্দ্র মোদী সরকারের কিন্তু পতন অনিবার্য, কারণ তারা এইভাবে লাঠি চার্জ করেছে ইউথের ওপর, যুবদের ওপরে, এবং এইভাবে তাদেরকে মারধর করা হয়েছে, এইভাবে কারাগারে গ্যাস ছোড়া হয়েছে। আমাদের সঙ্গে অনেকে আছে, আমরা কিন্তু সবাই মিলে এই লড়াইটা লড়ছি। এটা অত্যন্ত বড় তাৎপর্য। তার কারণ হলো যে ইউপিএ টুর সময় এইরকম একটা আন্দোলন তো হয়েছিল, ধরুন আপনার আন্না হাজারেকে নিয়ে, এবং অনেকেই যারা সিভিল সোসাইটি মেম্বাররা তারা অনেকেই এসে একটা দিল্লিতে একটা বড় আন্দোলন তারা করেছিল। তারপর নির্ভয়া ঘটলো, যা কিছু হয়ে তারপর শেষকালে দেখা গেল যে এই সমস্ত কিছু মিলে একটা অ্যান্টি সিস্টেম একখানা রেজ তৈরি হলো। সেই অ্যাঙ্গারটা গিয়ে আলটিমেটলি কংগ্রেসের বিরুদ্ধে অ্যাঙ্গারটা গিয়ে কংগ্রেসটাকে হটালো। এখন সেই রকম একটা সিমিলার কিছু জিনিস কি আগামী দিনে ঘটবে? আমি এখন এর উত্তরটা আমি জানি না, যেটা জানি না সেটা নিয়ে বলতে পারবো না, কিন্তু স্ক্রিপ্টটা অনেকটা বেশি খুব সিমিলার আর কি। যদিও জেনারেশনটা চেঞ্জ হয়ে গেছে, আর ওইটা ছিল অনেকটাই অ্যাপলিটিক্যাল। আড়ালে হয়তো বিজেপি RSS এর ভূমিকা ছিল, কিন্তু সামনে ছিল না। এখানে কিন্তু সামনে চলে আসছে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, এখানে সবাই সে সিপিআইএম এর বৃন্দাকারা, সবাই হচ্ছে সলিডারিটি দিচ্ছে, কারণ ইস্যুটা জেনুইন। এইবার এইটাকে কেন্দ্র করে আগামী দিনে 2029 সালের লোকসভা নির্বাচনে কি বিজেপির বিরুদ্ধে একটা বিশাল অল ইন্ডিয়া লেভেলের মোবিলাইজেশন হবে? মানুষকে চাগিয়ে তুলে কি ভোটমুখী করতে হবে? সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করছে।
যে আগামী দিনের রাজ্যের যে ইলেকশন গুলো কিরকম অবস্থা হবে। কারণ দুর্নীতির অভিযোগও প্রচুর উঠছে, শুধু পেপার লিকের দুর্নীতি নয়, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, হিন্দি বলায় বিশেষ করে একের পর এক জিনিস। আপনার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিজেপি রাজ্যে, বিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেখানে কিন্তু একের পর এক দুর্নীতির অভিযোগও উঠছে। এবার দুর্নীতির অভিযোগ করে যদি বেঙ্গল থেকে একটা দলকে তাড়ানো যায়, তাহলে সেই অভিযোগের ভিত্তিতে বিজেপিকেও তাড়ানো যায় কি যায় না, সেটা আগামী দিনে সময় বলবে, সেটা আমি এখন বলতে পারছি। কিন্তু এই নরেন্দ্র মোদী সরকারের এই শাসনকালের মধ্যে এত বড় মাপের ইউথ মুভমেন্ট, এটা কিন্তু আমরা দেখিনি। এর আগে কৃষক আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এত মানুষ জড়ো হয়ে গেলেন, সেটা তো খুব স্বাভাবিক। তার কারণ হলো যে আপনি বছরে 2 কোটি চাকরির কথা বলা হয়েছে, দেখা যাচ্ছে যে সরকারি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আর চাকরি কিছু হচ্ছে না, বরঞ্চ রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বরঞ্চ ভ্যাকেন্সি আরো বাড়ছে। পাসপোর্টের র্যাঙ্কিং হচ্ছে অনেক কমে গেছে। এটা আমার না বিদেশি সমস্ত বন্ধু বান্ধবীদের কাছে আমাদের মানে আমি এখন আর লজ্জার কথাই বলতে পারি না, তারা আমাকে আওয়াজ দেয়। আপনার কি মনে হচ্ছে যে এই ইস্যুতে মানে এই যে যেভাবে বিরোধীরা আবার একটা জায়গায় এলেন, এটা খুব তখন একটা পাল্টা ন্যারেটিভ তৈরি হচ্ছিল যে ইন্ডিয়া জোট যেটা, সেটা একেবারেই ছত্রভঙ্গ হয়ে গেছে এবং সেটাকে আর জোড়া টোড়া খুব একটা লাগানো যাবে না, ওর বিরুদ্ধে এটা। কিন্তু এই একটা ইস্যুতে ককরোচ জনতা পার্টি যেটা করলো, এখন ককরোচ জনতা পার্টিও ততটা প্রাসঙ্গিক নয়, বা সোনাম ওয়াংচুকও আর এখানে ম্যাটার করছেন না। এখানে ম্যাটার হয়ে গেছে কিন্তু এই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন কিনা, এবং রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে ধর্নায় বসে পড়লেন আজকে, সেটাও কারোর জানা ছিল না যে এরকম একটা হবে। তিনি চাইছেন প্রধানমন্ত্রীর ইস্তফা এবং তিনি চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা। তো এই সবটাকে কেন্দ্র করে একটা মোবিলাইজেশন হচ্ছে বিরোধীদের, এইটাকে আপনার কি মনে হচ্ছে দেখে? না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস ঘটছে, যে মোবিলাইজেশন তো হচ্ছে, দাবিটা পূরণ করা হবে কি হবে না সেটার উপর নিয়ে। দাবি যদি পূরণ হয়ে যায় তাহলে ম্যাটার এন্ডস দেয়ার, মানে সেটা চাপ তৈরি হয়েছে, যার জন্য আজকে এতদিন পর প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে না, প্রশ্ন ফাঁসের মতো বিষয়কে কখনোই ঘটতে দেওয়া যায় না। কিন্তু দ্বিতীয় জিনিসটা এটাও তো ঠিক যে 24 সালের যে লোকসভা নির্বাচনে মানুষ যে ম্যান্ডেটটা দিয়েছিল, সেই ম্যান্ডেটটা ছিল যে বিজেপি একটা মাইনরিটি গভর্নমেন্ট তৈরি করবে না। তারপরে বলে যে না 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 আমি হচ্ছে তারপর হুড়িয়ে তুমি জিতে নেবে। এই হোরানোর গল্পটা তো দরকার ছিল না। এইটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তখন এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বলে একটা জিনিস হচ্ছে, সেখানে চলে গেলেন 20 জন সাংসদ, একটা বিষয়। এবং যেটা সমস্যা হচ্ছে, যেটা মানুষের, সাধারণ মানুষের, ভারতবর্ষের যে নির্বাচনী রাজনীতি, ইলেকট্রাল ডেমোক্রেসির ওপর কি আর কোনো আদৌ তার বিশ্বাস থাকবে? ঠিকই তো, আমরা এদিকে হতে চাইছি বড় সুপার পাওয়ার, কিন্তু সেটা তো শুধু গ্রোথ দিয়ে বড় সুপার পাওয়ার হওয়া যায় না। আপনার ইনকাম ইনইকুয়ালিটিটা দেখুন, আপনার হচ্ছে মানুষ, আপনি হচ্ছে যে ডেমোক্রেসির প্রতি যে ন্যূনতম সম্মানগুলো আপনি দেন কি দেন না সেগুলো দেখুন। শুধু তো একটা মাপে আপনি $5 ট্রিলিয়ন ইকোনমি, $5 ট্রিলিয়ন একে পার করে দেবো, আরে এত কম্পিট করে হবেটা কি? নিজের সঙ্গে নিজে কম্পিট করুন, যে আমরা 20 বছর আগে কি ছিলাম আর এখন কি হলাম। এইটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে তো কেউ সেলফ অ্যাসেসমেন্ট, ইন্ট্রোস্পেকশন এইগুলো তো করছে না। এইগুলো করছে না বলে আরো আমাদের নিয়ে লোকে হাসাহাসি করছে সারা বিশ্ব জুড়ে। ঠিক, কিন্তু আপনি যেহেতু বাংলা রাজনীতি নিয়ে এখন আপনার গবেষণা চলছে এবং আপনার বই বেরোবে, তো এই রাজনীতির যে উথাল পাথাল, মানে গত অন্তত 2021 পরবর্তী বাংলাতেও আমরা সেটা দেখিনি, 2026-এর নির্বাচন পরবর্তী বাংলায় আমরা যা দেখছি এটা কোনোদিন হয়নি, এটা অভূতপূর্ব, নজিরবিহীন।